শুভ সকাল সবাইকে। আজকের তৃতীয় ক্লাস শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ এবং শিল্পী পাবলো পিকাসোর কর্মজীবনী নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? শিল্পকতার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের তৃতীয় ক্লাসে আমি সুজন রায় আপনাদের সাথে আছি, তৃতীয় শিক্ষক। আপনারা যারা যারা ক্লাসে এসেছেন আপনারা লিংক শেয়ার করবেন। আপনারা লিংকটা একটু দয়া করে শেয়ার করবেন। আপনারা একটু ক্লাসের লিংকটা শেয়ার করেন। ক্লাসে সংযুক্ত হচ্ছেন কারা কারা একটু জানাবেন। সকাল সকাল ক্লাস, অনেকের হয়তো ঘুম ভাঙেনি। একটু দয়া করে ক্লাসে আপনারা আসেন, যারা যারা এসেছেন তারা একটু লিংক শেয়ার করবেন। যারা যারা লিংকটা পেয়েছেন তারা লিংকটা প্লিজ একটু শেয়ার করেন। যারা লিংক পেয়েছেন তারা একটু লিংক শেয়ার করবেন, ক্লাসের লিংকটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনারা দ্রুত জয়েন করেন ক্লাসে। দেখতেছি অনেকে জয়েন করতেছেন ধীরে ধীরে। নমস্কার, বগুড়া থেকে রেজাউল হক, তামান্না আক্তার। কেমন আছেন স্যার? ভালো আছি, শুভ সকাল। তো আজকে আমাদের যে ক্লাসের টপিক, যে দুজন শিল্পীর জীবনী নিয়ে আলোচনা করব তারা হচ্ছেন শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ এবং পাবলো পিকাসো, পাবলো রুইস পিকাসো এটাই বলেন। তো আমরা প্রথমে ভিনসেন্ট ভ্যান গগের দিকে যাই, কারণ পাবলো পিকাসোর চাইতে কিন্তু ভিনসেন্ট ভ্যান গগ বয়োজ্যেষ্ঠ, এবং পাবলো পিকাসো যে সময়ের শিল্পী তার থেকে আগের যে ধারাগুলো চলছিল সেই সময়ে পোস্ট ইমপ্রেশনিজম বা ইমপ্রেশনিজম যে ধারায় যারা কাজ করেছেন তাদের মধ্যে শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ একজন। তিনি মোটামুটি ইমপ্রেশনিজম থেকে অনুপ্রাণিত হয়ে পোস্ট ইমপ্রেশনিজম ধারায়
পোস্ট ইমপ্রেশনিজমে কাজ করেছেন, কিন্তু তার ব্যক্তিগত মানে পোস্ট ইমপ্রেশনে যেসব শিল্পী কাজ করেছেন তাদের মধ্যে ভিনসেন্ট ভ্যান গগ, পল গোগা, পল সেজান, তো তারা পোস্ট ইমপ্রেশন ধারার শিল্পী, বাট তাদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন একই রকম একটা থিম নিয়ে যে সবাই কাজ করছেন, একটা ধারাকে নিয়ে যে সবাই ফোকাস করছে এমনটা নয়। পোস্ট ইমপ্রেশনিজমে যেটা হয়েছে যে মেইনলি এই তিনজন শিল্পীকেই পোস্ট ইমপ্রেশনিজমের প্রধান শিল্পী বলা হয়, কিন্তু তারা তাদের ব্যক্তিগত এক একটা শৈলীতে তারা কাজ করেছেন। যেমন ভিনসেন্ট ভ্যান গগ যে শৈলীতে কাজ করেছেন, পল সেজা বা বল গোগা কিন্তু একই শৈলীতে কাজ করেনি, তাদের ধারাগুলো ছিল একটু ডিফারেন্ট, তারা একটু জ্যামিতিক মোটিফিক কাজ করেছেন, আবার কেউ খুবই হার্ড লাইন কাজ করেছেন, কিন্তু সেদিক থেকে ভিনসেন্ট ভ্যান গগের কাজটা সম্পূর্ণ আলাদা। তো এই শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জীবনী এবং কর্ম, তার শিল্পকর্মগুলো নিয়ে আজকের আলোচনা। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ, শিল্পী গগ। সুতরাং এই ভিনসেন্ট ভ্যান গগ শিল্পী হচ্ছেন হল্যান্ড বা নেদারল্যান্ডের একজন শিল্পী। তিনি নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন এক পাদ্রি পরিবারে। তার বাবা ছিল হচ্ছে চার্চের পাদ্রি। তাদের ফ্যামিলি ছিল মোটামুটি একটা বড় ফ্যামিলি, অনেক ভাই বোন নিয়ে তাদের পরিবার। কিন্তু এই বড় ফ্যামিলিতে সার্ভাইভ করা তার বাবার একার পক্ষে মানে সমস্যা হয়ে গেছিল, যার কারণে শিল্পী তার বাবাকে একটু হেল্প করার জন্য ছোটবেলা থেকে তিনি মোটামুটি যেটুকু লেখাপড়া শিখেছেন, পরবর্তীতে তিনি বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি এক শিল্প ডিলারের কর্মক্ষেত্রে তিনি কেরানি পদে যোগদান করেন। শিল্প ডিলার বা যেখানে আর্ট কেনা বেচা বা আর্টের যে একটা জগৎ, সেই জগতে তিনি কেরানি পদে জব করেছিলেন। সেখানে মোটামুটি তিনি 27 বছর বা 26 বছর পর্যন্ত, এই পর্যন্ত তিনি কিন্তু ছবি আঁকা শুরু করেননি। তিনি ছবি আঁকা শুরু করেছিলেন যখন তার বয়স 27 বছর। তো তার বিচিত্রময় জীবনে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি যে প্রধানত ম্যাক্সিমাম শিল্পী ছোটবেলা থেকে যে শিল্প আঁকা চর্চার যে বিষয়টা বা ছবি আঁকার যে প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জীবনে তেমনটা হয়নি। তিনি তার ছোটবেলা অন্যরকম ভাবে জেনারেলি যেভাবে কাটায় সেভাবে কাটাইছেন, কিন্তু তিনি শিল্প জগতে এসেছিলেন 27 বছর বয়সে। একেবারে 27 বছর বয়স থেকে তিনি ছবি আঁকার দিকে ঝুঁকে পড়েছিলেন, যার ফলে তার জীবনে কোন রকমের শিক্ষানবিশী বা শিল্প গুরু যাকে তিনি আইডল ভাবে ছবি আঁকছেন, তার কাছে ছবি আঁকার জন্য শিখছেন, এমন কেউ তার জীবনে সেইভাবে ছিল না। তিনি তার জীবনের চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ছবি আঁকার প্রতি যে পেশা, সেই পেশায় তিনি নিজেকে নিয়োজিত করলেন এবং ছবি আঁকা শুরু করলেন। এটা করেছিলেন 27 বছর বয়সে। ভিনসেন্ট ভ্যান গগের জন্মটা দেখি আমরা। তিনি হচ্ছে হল্যান্ড, হল্যান্ড বা নেদারল্যান্ডের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1853 সালে। 1853 সালে তার জন্ম। হল্যান্ডের একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন 1853 সালে। তার পারিবারিক যে বিষয়গুলো সেগুলো বলেছি। তিনি ছোটবেলা থেকে তার যৌথ পরিবারে বা তাদের বড় পরিবারে তিনি বেড়ে ওঠেন এবং পরবর্তীতে তার জীবনে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তার বাবার পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রথমে যে চাকরিতে জয়েন করেছিলেন সেটা হচ্ছে একজন কেরানি পোস্টে আর্ট ডিলারের কোম্পানিতে। পরবর্তীতে শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ তার বাবার যে পেশা ছিল পাদ্রী, সেই পেশায় নিয়োজিত হয়েছেন এবং দূরের এক চার্চে গিয়ে তিনি সে পেশায় কিছুদিন নিয়োজিত থাকার পর সেখান থেকেও তিনি পেশা পরিবর্তন করে এক কয়লার খনিতে গিয়ে চাকরি নেন।
হ্যাঁ, সেই কয়লার খনিতে গিয়ে তিনি পাদ্রী পেশায় ছিলেন এবং সেখানে থাকাকালীন সময়ে তিনি ছবি আঁকা শুরু করেছিলেন। আঁকতে আঁকতে এক সময় তিনি সেই কয়লার খনির যে শ্রমিকরা ছিল, কয়লার খনির শ্রমিকদের জীবন, কষ্টের জীবন, তাদের দুঃখ দুর্দশা, এই বিষয়গুলো তিনি তার ছবির মধ্যে ফুটে তুললেন। তার মানে তিনি দৈনন্দিন জীবনের যে বিষয় আশয়গুলো থাকে, মানুষের সাধারণ দৈনন্দিন জীবনের যে কর্মব্যস্ততা, তাদের দুঃখ কষ্ট, এই বিষয়গুলো তার চিত্রকর্মে যখন ফুটে তুলতে তিনি শুরু করলেন, এই বিষয়গুলোকে লক্ষ্য করে পরবর্তীতে কয়লার খনির যে মালিক ছিলেন তিনি তাকে সে পেশা থেকে অব্যাহতি করলেন, যে ভিনসেন্ট ভ্যান গঘকে সে পেশা ছেড়ে দিতে হলো। ছেড়ে দিয়ে তিনি আবার তার যে জন্মস্থান সেখানে ফিরে আসলেন। তো সুতরাং তার প্রথমকার জীবনের যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করি, সেখানে তিনি বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন, কিন্তু প্রফেশনালি শিল্পী হিসেবে ছোটবেলা থেকে যে তার শিল্প চর্চা এই জিনিসটা শুরু করেননি। যখন তার 27 বছর বয়স, 27 বছর বয়সে তিনি শিল্প চর্চায় মনোনিবেশ করেন। 27 বছর বয়সে। আর এই সময়ে তাকে আসলে তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। অন্যান্য শিল্পীদের মতো যেমন তিনি শিল্প চর্চার ক্ষেত্রে ছোটবেলা থেকে অভ্যস্ত ছিলেন না, আহ আরেক দিক থেকে তিনি আবার দারুণ অর্থ কষ্ট, দারুণ রকমের তার সামাজিক ভাবে তিনি হেয় প্রতিপন্ন বা নিচু শ্রেণীর এক লেভেলের মানুষ ছিলেন, যে তাকে সবসময় তিনি অর্থ কষ্টে ভুগতেন, যার ফলে তিনি তো অলরেডি 2-3টা অলরেডি ছোট ছোট যে চাকরিগুলো করেছিলেন, কেরানি পোস্টে যে চাকরি করেছিলেন তিনি, সেখান থেকে পরবর্তীতে তিনি আবার চার্চের পাদ্রী হলেন, সেখান থেকেও চাকরি ছেড়ে দিয়ে আসলেন। এই চাকরি ছেড়ে দেওয়া, নতুন চাকরিতে সংযুক্ত হওয়া, তার নিজের প্রদেশ থেকে দূরের কোনো প্রদেশে গিয়ে চাকরি করা, এই বিষয়গুলোর সাথে তার জীবনের উত্থান পতন যে বিষয়টা লক্ষ্য করা যায়, যে তিনি আসলে প্রেম ঘটিত বা প্রণয় ঘটিত। তিনি এই এই 27 বছরের মধ্যে বেশ কয়েকজন তরুণীর প্রেমে পড়ে গেছেন। সেখান থেকে তিনি প্রত্যাখ্যিত হয়েছেন। প্রণয়ে তার ভালো লেগেছে, কিন্তু ফ্যামিলি থেকে তাকে সাপোর্ট করা হয়নি। যে মেয়ের তাকে ভালো লেগেছে, সেই মেয়ের পরিবার তাকে মেনে নেয়নি। পরবর্তীতে তার মামাতো বোনের প্রেমে পড়ে যায়, কিন্তু তার মামাও সেখানে তাকে এদিক থেকে তিনি সাকসেস নয়। সুতরাং এদিক থেকে সফল না হওয়াতে তিনি ব্যথিত হন। ব্যথিত হয়ে তিনি এক ধরনের পাগলাটে স্বভাবের, খেপাটে টাইপের এবং রূঢ়ভাষী, রাগ মেজাজ, এই বিষয়গুলোর সাথে তিনি তখন ধীরে ধীরে, মানে বলা হয় না যে একটা জিনিস এমন হয় না যে কেউ যখন কোনো জায়গায় ব্যর্থ হয়ে যায়, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে, তখন তো তিনি এক ধরনের পাগল টাইপের হয়ে যায়। তো সেম জিনিসটা তার জীবনের সাথে ঘটেছিল, এবং তিনি দেখতে মোটেও কতটা সুন্দর ছিলেন না যে মেয়েরা তার প্রেমে পড়ে যাবে। তো শিল্পীর এই জীবনের শুরুর দিকের এই ঘটনাটা এইরকমই। এবং তার শিল্প চর্চার ক্ষেত্রে যখন তিনি মনোনিবেশ করলেন, তার তো এমনিতেই টাকা পয়সা খুব বেশি ছিল না। তো তার ভাই, যে ফ্রান্সে থাকতো সেই সময়, তার ভাই হচ্ছে থিও। থিও, তার ছোট ভাই থিও ফ্রান্সে থাকতো। এই থিও থিও হচ্ছে শিল্পীকে আর্থিকভাবে সহায়তা করতেন। ভাইয়ের কাছ থেকে যে সামান্য অর্থটুকু তিনি সহায়তা হিসেবে পেতেন প্রত্যেক মাসে, সেখান থেকে কিছু অর্থ বাঁচিয়ে তিনি রং তুলি, তার ক্যানভাস, এইসব কেনাকাটা করতেন। তো এইভাবে শিল্পীর শিল্প চর্চার যাত্রা শুরু হয়েছিল 27 বছর বয়সে। ঠিক আছে। এবং তার জীবনের বিখ্যাত ছবিগুলো তিনি এঁকেছেন। তার জীবনের বিখ্যাত, আচ্ছা ঠিক আছে, 27 বছর বয়সে তিনি শুরু করলেন। তার মৃত্যু সালটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। তিনি মারা গেছেন কিন্তু 1800 তিনি মারা গেলেন 1890 সালে। 1890 সালে মারা গেলেন।
তাহলে তিনি 27 বছরের জীবন শিল্পী জীবন যখন শুরু করেন তখন থেকে মোটামুটি তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে 1853 সালে জন্মগ্রহণ করলেন, কিন্তু 1890 সালে মারা গেলেন। এই 27 বছরের মধ্যে এই 37 বছরের মধ্যে তিনি 27 বছর থেকে তার শিল্পী জীবনে মারা যান, আসলে মারা যান, মারা যান। তখন তার বয়স ছিল 37 বছর। তাহলে 27 বছর থেকে শুরু করেছেন, 37 বছরে মারা গেলেন। এই যে মাঝখানে 10 বছর, আনুমানিক 10 বছর, হ্যাঁ, কোথাও কোথাও 7 বছরের মতো লেখা আছে, আনুমানিক 10 বছর, যেহেতু 27 বছরে শুরু করেছেন, 10 বছর তার শিল্পী জীবন। এই যে 27 বছর থেকে শিল্প সাধনা শুরু করলেন, 37 বছরে মারা গেলেন, 27 থেকে 37, এই 10 বছর তার শিল্পী জীবন ছিল। এই 10 বছরের মধ্যে শেষ 3 বছর, তার মানে মৃত্যুর আগের প্রায় 3 থেকে 4 বছর, 3 থেকে 4 বছর লিখি, তার জীবনের শ্রেষ্ঠ চিত্রকর্মগুলো তিনি রচনা করেছেন। আর এই জীবনের শেষ 3 থেকে 4 বছর সময়টা তিনি পার করেছেন হচ্ছে মানসিক স্বাস্থ্য কেন্দ্র বা মানসিক বা মেন্টাল হসপিটাল বলা যেতে পারে। মানসিক চিকিৎসার জন্য তিনি যখন হসপিটালাইজড ছিলেন, সেই সময়ের চিত্রকর্মগুলোর মধ্যে অন্যতম চিত্রকর্ম হচ্ছে দ্য স্টারি নাইট। তো দ্য স্টারি নাইট হচ্ছে তার শেষ জীবনের চিত্রকর্ম, এবং তার জীবনের বিখ্যাত চিত্রকর্মগুলো এই শিল্পী জীবন 10 বছরের শেষের দিকে, প্রায় 3-4 বছর, যে সময়টা মৃত্যুর আগের সময়টা, সেই সময়ে তার জীবনের শ্রেষ্ঠ চিত্রকর্মগুলো তিনি রচনা করে গেছেন, বা শ্রেষ্ঠ চিত্রকর্মগুলো তিনি করেছেন। আপনাদের কমেন্টগুলো একটু দেখি। মানিকগঞ্জ থেকে, খুলনা থেকে, আসসালামু আলাইকুম। ওকে, কোনো প্রশ্ন নাই আপাতত, মিশিয়ে দিলাম। এবং শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ তার শেষ জীবনের শিল্পকর্ম এবং তার 10 বছরের শিল্পী জীবনে তিনি প্রায় 800-র মতো পেন্টিং করেছেন। প্রায় 800 পেন্টিং, প্রায় 800 পেন্টিং, এবং 1000 এর মতো ড্রয়িং, যেটা পেন্সিল ড্রয়িং বা স্কেচ ড্রয়িং ও জল রঙের কাজ করেছেন। তিনি তার জীবনে 10 বছরের শিল্পী জীবনে তিনি প্রায় 800-র মতো পেন্টিং করেছেন বিভিন্ন মাধ্যমে, ওয়েল কালারে ম্যাক্সিমাম ছিল, এবং তিনি 1000-এর মতো প্রায় ড্রয়িং এবং জল রঙের কাজ করেছেন। এই ছিল শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মের বর্ণনা মোটামুটি, যে তিনি কতগুলো কাজ করেছেন তার জীবদ্দশায়। কিন্তু দুঃখের বিষয়, তিনি তার জীবদ্দশায় এত এত ছবি আঁকলেন, তার রুম প্রায় ছবির স্তূপ হয়ে গেল, ছবির কাজের বা স্তূপ হয়ে গেল। এই ছবি এবং কাজের স্তূপ দেখে তিনি বিমর্ষিত ছিলেন, এই কারণে যে তার জীবদ্দশায় তিনি একটি ছবিও বিক্রি করতে পারেননি। আর সেই সময় তিনি মোটামুটি পরিচিত একটি ফেস বা পরিচিত একজন শিল্পী ছিলেন, মধ্যম মানের শিল্পী ছিলেন, কিন্তু তার জীবদ্দশায় তিনি চিত্রকর্ম বিক্রি করতে না পারার কারণে তিনি খুবই বিমর্ষিত ছিলেন, এবং তিনি যে তার ভাইয়ের কাছ থেকে সব সময় অর্থ সাহায্য নিতেন, এটা নিয়ে তিনি মোটেও খুশি ছিলেন না। তিনি চাইতেন তার ভাইকে কিছু আমি সাহায্য করি। তার একসময় তার ভাইয়ের জব চলে যায়, তখন তিনি এখন তার ভাইয়ের সাথে তার প্রতিনিয়তই পত্র চলাচল ছিল, মানে তিনি তার ভাইকে চিঠি লিখতেন। এই তার লেখা চিঠিগুলি পরবর্তীতে তার ভাইয়ের স্ত্রী পুস্তক আকারে বা সবগুলো চিঠি একত্রিত করে প্রকাশ করেছিলেন।
শিল্পীর মৃত্যুর পর এই চিঠিগুলো প্রকাশিত হয় এবং শিল্পীর মৃত্যুর পরে তার ছবিগুলো খুব চড়া দামে বিক্রি হয়েছিল। সেই সময়ে আমেরিকান এক ভদ্রলোক, তিনি শিল্পীর মৃত্যুর প্রায় 2 বছরের পর তার একটা চিত্রকর্ম পোর্ট্রেট অফ ভ্যান গগ এটা কিনেছিলেন এবং এটা প্রায় তৎকালীন 3 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 3 লক্ষ টাকায় সেই তার পোর্ট্রেটটা বা ভিনসেন্ট ভ্যান গগের পোর্ট্রেটটা এক আমেরিকান ব্যবসায়ী কিনে নেন। তো তার জীবদ্দশায় তিনি এই ধরনের সুযোগ সুবিধা বা এই ধরনের ভালো লাগাটা পাননি যে তার একটা শিল্পকর্ম বিক্রি হয়ে গেল, সেটা দিয়ে তিনি চলছেন। তিনি শিল্পকর্ম করে করে সেটা স্তূপ করেছেন। একসময় তিনি খুবই হতাশা হয়ে সেই শিল্পকর্মগুলোকে ছিঁড়ে ফেলা বা জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমন পাগলাটে অবস্থায় ছিল তার অবস্থা। তো সেই ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত শিল্পকর্মগুলো, তার জীবনের সমস্ত শিল্পকর্মগুলো নিয়ে আজকে আলোচিত হচ্ছে, বিভিন্ন গ্যালারি প্রদর্শিত করতেছে এবং তিনি মডার্ন আর্টের একজন অন্যতম আর্টিস্ট বর্তমানে। সুতরাং শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ মৃত্যুর পরবর্তী সময়ে সফল ব্যক্তি, জীবদ্দশায় যা কিছু করেছেন কোনো ইন্টারেস্ট পাননি, শুধু তিনি ছবি এঁকে গেছেন এবং পরবর্তীতে তার এই ছবিগুলো এখন পুরো ইউরোপে মডার্ন আর্টের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচিত। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জীবন নিয়ে অনেক গল্প আছে। তার শিল্পকর্মগুলো আমি লিখি আপনাদের জন্য, যেগুলো বেশি প্রয়োজন। শিল্পকর্ম, না শিল্পকর্ম হচ্ছে দ্য স্টারি নাইট অন্যতম একটি শিল্পকর্ম। সানফ্লাওয়ার সিরিজ, সানফ্লাওয়ার সিরিজ, পোস্টম্যান, তারপরে হচ্ছে সেলফ পোর্ট্রেট। সেলফ পোর্ট্রেট ছিল অনেকগুলো, তার নিজস্ব প্রতিকৃতি অনেক এঁকেছেন। তারপরে তিনি এঁকেছেন সানফ্লাওয়ার সিরিজ এঁকেছেন, পোস্টম্যান এঁকেছেন, দ্য প্রিজন ইয়ার্ড, দ্য প্রিজন ইয়ার্ড, bedroom, the bedroom in us, the bedroom in us, the bedroom in us। তাহলে তার শিল্পকর্মগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দ্য স্টারি নাইট, সানফ্লাওয়ার সিরিজ, পোস্টম্যান, সেলফ পোর্ট্রেট, এটাও একটা সিরিজ, এটা অনেকগুলো সেলফ পোর্ট্রেট করেছেন তিনি। দ্য প্রিজন ইয়ার্ড, জেলখানার একটি দৃশ্য, দ্য বেডরুম ইন আস, ঠিক আছে। এই দ্য স্টারি নাইট এঁকেছেন হচ্ছে যখন তিনি, এটা মোটামুটি তার শেষ দিকের চিত্রকর্ম, তার মৃত্যুর আগে শেষ দিকের চিত্রকর্ম, যখন তিনি মানসিক ট্রিটমেন্টের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন, তখনকার একটি চিত্রকর্ম। তিনি সেকেন্ড ফ্লোরে থাকতেন এবং নিচের ফ্লোরে তিনি হচ্ছে কাজ করতেন শিল্পকর্মের। তার যে স্টুডিও ছিল সেটা হচ্ছে নিচের ফ্লোরে ছিল এবং তিনি দোতলায় যখন থাকতেন, রাতের বেলা জানালা দিয়ে যে দৃশ্য দেখা যায়, যে গ্রামের দৃশ্যের আকাশের যে মুহূর্ত,
সেই সময়ের যে খসড়া একটি ড্রয়িং তিনি রাতে করতেন এবং পরবর্তীতে সকালবেলা নিচের তার যে স্টুডিও সেখানে এসে তিনি এই ছবিটা সম্পন্ন করেন। তো সেই ছবিতে আপনারা দেখবেন যে গতি এবং রং, এই ছবিতে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় যে এইভাবে তিনি ঘুরিয়ে দৃশ্য, যে স্টারের আশেপাশে যে দৃশ্যগুলো এইভাবে আবার ঘুরিয়ে এইভাবে, এই যে রঙের যে প্রলেপ, স্ট্রোকের যে ব্যবহার স্টারি নাইটে, এই বিষয়গুলো শিল্পীর ছিল একান্ত নিজস্ব বৈশিষ্ট্য। যে এই সময়ে শিল্পী যে বিষয়গুলো ফুটে তুলেছেন স্ট্রোকের মাধ্যমে, সেখানে তার যে গতি, স্ট্রোকের যে গতি এবং রঙের যে থিকনেসটা, তার ক্যানভাসের মধ্যে রং উঁচু উঁচু হয়ে থাকতে এইভাবে তিনি রং প্রলেপ করতেন এবং ডিরেক্ট মাঝে মধ্যে তিনি কালার, একেবারে কোনো রকম মিক্সিং ছাড়াই ডিরেক্ট একটি কালার দিয়ে তিনি সেই জায়গাটাকে অঙ্কন করতেন। তো এইটা ছিল তার ছবির একটা বৈশিষ্ট্য। এইখানে তার যে বিষয়টা ফুটে উঠছে, তার যে মনের ভিতরের যে আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, চঞ্চলতা, তারপরে তার স্পেশালি তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তার নিজস্ব আবেগ অনুভূতিকে। এই নিজস্ব আবেগ এবং অনুভূতি যা তার মনের ভিতরে চলছে, তার মনের ভিতরে চঞ্চলতা, বিষণ্ণতা, এই বিষয়গুলোকে তিনি যখন তার ক্যানভাসে ফুটে তুলতেন, তখন বিষয়টা এইরকম হয়ে যেত যে স্ট্রোক দিয়ে যখন তিনি কালার লিখতেছেন ক্যানভাসের উপরে, তখন এইটাকে তিনি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতেন। এবং রঙের উজ্জ্বলতা ছিল তার শিল্পকর্মের অন্যতম বৈশিষ্ট্য। স্টারি নাইট অসাধারণ একটি শিল্পকর্ম। তো স্টারি নাইটের পরে তিনি সানফ্লাওয়ার সিরিজ অনেকগুলো এঁকেছেন এবং গম ক্ষেতের দৃশ্য এঁকেছেন, কৃষকদের সাধারণ দৈনন্দিন জীবনগুলো এঁকেছেন, পোস্টম্যান এঁকেছেন। এটা সাধারণ মানুষের যে, তার শিল্পের বিষয়গুলো ছিল এইরকম যে কোনো ধর্মীয়, যেটা আমরা রেনেসাঁতে দেখি সেই সময়কার ধর্মীয় বিষয়বস্তু, ঐতিহ্য, ঐতিহাসিক কোনো বিষয়বস্তু, পৌরাণিক ঘটনা, এগুলো নয়। তার শিল্পের বিষয়বস্তু ছিল সাধারণ মানুষ, দৈনন্দিন জীবন, কর্মব্যস্ততা, মানুষের দুঃখ এবং নিজস্ব আবেগ অনুভূতির প্রকাশ। এটা ছিল তার শিল্পের বৈশিষ্ট্য। পোস্টম্যান এঁকেছেন, সেলফ পোর্ট্রেট অনেক করেছেন তিনি নিজেকে নিয়ে। এবং দা প্রিজন ইয়ার্ড, এই প্রিজন ইয়ার্ড হচ্ছে জেলখানার মধ্যে কয়েদিদের যে দুঃখ কষ্টের জীবন, তাদের যে যন্ত্রণার জীবন, এই যে বিষয়টা তিনি দা প্রিজন ইয়ার্ডে ফুটে তোলেন এবং এখানে তিনি চিৎকার করে বলেছিলেন শিল্পকর্মটি শেষ হওয়ার পর, হিউম্যানিটি, হিউম্যানিটি, এগেইন হিউম্যানিটি। এই যে এখানে তার অভ্যন্তরের যে ক্ষোভ, তার অভ্যন্তরে যে থাকা যন্ত্রণা, অনুভূতি, তার মন কি বলছে, তিনি দেখে কি কষ্ট পেলেন, এই নিজস্ব অনুভূতির প্রকাশ, অনুভূতি এবং আবেগের প্রকাশ করাটাই ছিল সেই সময়কার শিল্পের একটি বৈশিষ্ট্য, যেটা ইমপ্রেশনিজম থেকে শুরু করেছেন শিল্পীরা। পরবর্তী সময়ে এটাকে আরো শেষ পর্যন্ত বিমূর্ত শিল্পকর্মে এটা গিয়ে থেকে যায়। তো দ্য বেডরুম ইন অলস, এগুলো তার ছিল টোটাল শিল্পকর্ম। আপনারা একজন শিল্পীর যে বিষয়গুলো সবচেয়ে বেশি মনে রাখবেন সেটা হচ্ছে তার জন্মস্থান বা যে দেশে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মসালটাকে মনে রাখার চেষ্টা করবেন। শিল্পকর্ম, মেইনলি তার শিল্পকর্মগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং তার নিজস্ব কিছু শিল্প বৈশিষ্ট্য বা শিল্প শৈলী। এবার আমরা আসি তার শিল্প শৈলী নিয়ে। শিল্প কর্মের বৈশিষ্ট্য। আপনারা বুঝতেই পারতেছেন তার শিল্পকর্মগুলোর বৈশিষ্ট্য কি কি হতে পারে। পোস্ট ইমপ্রেশন বা ইমপ্রেশন পরবর্তী যে ধারা, পোস্ট ইমপ্রেশনের প্রভাব। পোস্ট ইমপ্রেশন, প্রভাব। তিনি ইমপ্রেশনিজম শিল্পী ক্লদ মনের কাজ দেখে খুবই অনুপ্রাণিত হয়েছিলেন। যেমন ইমপ্রেশন সানরাইজ, এই ছবিটা দেখে অনুপ্রাণিত হয়েছেন। পরবর্তীতে পোজ ইমপ্রেশন ধারা, যে এইভাবে যে এই যে রঙের যে প্রলেপ, এইভাবে যে রং দেওয়ার বিষয়টা, যে স্টকে হুকারির ওয়েল কালার নিয়ে টুক 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 করে যে শিল্পকর্ম সৃষ্টি, আলোর প্রভাব, রঙের প্রভাব, যে রং এবং আলোর স্বাধীন স্বেচ্ছাচারী প্রভাব, স্বেচ্ছাচারী বলা যেতে পারে।
এই বিষয়টা পোস্ট ইমপ্রেশনিজমে সবচেয়ে বেশি প্রকট হয়, এবং ইমপ্রেশন থেকে তিনি এটা নিয়ে ইমপ্রেশনিজম থেকে তিনি প্রভাবিত হন। পোস্ট ইমপ্রেশনিজম দ্বারা প্রভাব ছিল, এবং আবেগ ও অনুভূতি আবেগ ও অনুভূতি বহিঃপ্রকাশ। আবেগ এবং অনুভূতির বহিঃপ্রকাশ, এবং আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ তিনি তার প্রত্যেকটা ছবির মধ্যেই করেছেন। নিজস্ব আবেগ, নিজস্ব চিন্তা ভাবনা, উজ্জ্বল রং ও শক্তিশালী ব্রাশ স্ট্রোক। উজ্জ্বল রং তার ছবিতে ছিল, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। রংগুলো ছিল উজ্জ্বল এবং ডিরেক্ট র কালার, মাঝে মধ্যে তিনি তাও করেছেন, এবং উঁচু প্রলেপ স্তর, মানে একেবারে রঙের রঙের প্রলেপ উঁচু করে, যার ফলে তার ছবিতে একটা সিনথেটিক ভাইব আসতো। একটা ক্যানভাস, সাধারণত একটা ক্যানভাস হচ্ছে সমতল, সেখানে যখন তিনি উঁচু উঁচু করে রং লাগিয়ে দেন, এবং কখনো সেই রংটাকে তিনি পরবর্তীতে সমান করার চেষ্টা করেননি। সেই যে উঁচু উঁচু রংগুলো লেগে দিতে থাকতো, সেগুলো ওইভাবেই রাখতেন, এবং ওইভাবে পরবর্তীতে ওয়েল কালারটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় কিন্তু। আর এটা ছিল তার শিল্পের একটা বৈশিষ্ট্য, যার ফলে ওই পেন্টিং এর উপরে যখন আলো ফোকাস করা হয়, তো আলো ফোকাসের ফলে ওই উঁচু যে অংশগুলো থাকে, রঙের প্রলেপ যে উঁচু লেয়ারটা থাকে, সেই লেয়ার এবং নিচু লেয়ারের মধ্যে সেই আলোর কারণে একটা উঁচু নিচু একটা সুন্দর এক ধরনের কি বলা যেতে পারে এটাকে, একটা ভাব তৈরি হতো, যে আলো ফেলানোর ফলে শিল্পকর্মের মধ্যে একটা ভাইব চলে আসতো। সেটা হচ্ছে উঁচু নিচু রঙের প্রয়োগের কারণে। ঠিক আছে। গ্রামীণ জীবন, সাধারণ মানুষ, মানুষ শিল্পের বিষয়বস্তু তিনি নির্বাচন করতেন হচ্ছেন সাধারণ মানুষ, গ্রামীণ জীবন এবং দৈনন্দিন জীবন বলে আরেকটা বিষয়, দৈনন্দিন জীবন, সাধারণ মানুষ ও দৈনন্দিন জীবন, মানুষ দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনের ঘটনা, বিভিন্ন রকমের ঘটনা, সেইগুলো তিনি হচ্ছে তার শিল্পকর্মের মধ্যে প্রকাশ করতেন, এবং এই শিল্পকর্মের বিষয়বস্তু হিসেবে তার নির্বাচনের খাতায় এই জিনিসগুলো থাকতো। তিনি যে অস্থির স্বভাবের একজন মানুষ ছিলেন, প্রবল উত্তেজনা প্রবণ মনের ভিতরে, এই জিনিসটা তিনি তার শিল্পকর্মের মধ্যে প্রকাশ করতেন। জাস্ট হকিয়ারের ব্যবহার, স্ট্রোকের যে লাইনগুলো, রঙের যে প্রলেপ, তার ছবির মধ্যে যে গতি, এবং রঙের যে ব্যবহার, উজ্জ্বল রঙের যে ব্যবহার, এই রং এবং তার স্ট্রোকের ব্যবহার লক্ষ্য করে তার জীবন সম্পর্কে যে আমরা ধারণা পাই, যে যে মানুষ যে স্বভাবের হয়, তার কাজগুলো কিন্তু সেই রকমের কিছুটা হয়ে থাকে। বুঝতে পারছেন? যে মানুষ মিকেল অ্যাঞ্জেলো যেমন, তার কাজ সেই স্বভাবের হবে, রাফায়েল যেমন, তার কাজ সেই স্বভাবের হয়েছে,
মাইকেল অ্যাঞ্জেলো, সরি, লিওনার্দো দা ভিঞ্চি যেমন ছিলেন, তার কাজ সেরকম হয়েছে, তিনি গবেষণা প্রবণ ছিলেন, কাজ শেষ করতে পারতেন না। সেম ঘটনা ভিনসেন্ট ভ্যান গগের ভিতরে যে উত্তেজনা, তার ভিতরের মনের ভিতরে যে ক্ষোভ, তিনি যে সব জায়গাতে ব্যর্থতার শিকার হচ্ছেন, সব জায়গাতেই তিনি ব্যর্থ হচ্ছেন, সফলতার মুখ দেখছেন না, এই বিষয়গুলো তার মনকে যে চঞ্চল করে তুলতো, তিনি যে গভীর উদ্বেগের মধ্যে থাকতেন, এই উদ্বেগ, উন্মাদনা, চঞ্চলতা তার ছবির স্ট্রোকের মাধ্যমে তার ছবির মধ্যে ফুটে উঠেছে। আহ তাহলে আমরা তার শিল্পকর্মের বৈশিষ্ট্যগুলো দেখতে পাই: পোস্ট ইমপ্রেশন ধারার প্রভাব, আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ, উজ্জ্বল রং এবং শক্তিশালী ব্রাজ স্ট্রোকের ব্যবহার, রঙের উঁচু প্রলেপ করা এবং গ্রামীণ জীবন, সাধারণ মানুষ, দৈনন্দিন জীবন এবং উত্তেজনা এবং প্রাণ চাঞ্চল্যতা তার ছবির মধ্যে ছিল। এবার আসি তার জীবন নিয়ে কিছু ছোট্ট কয়েকটা গল্প বলি। ভিনসেন্ট ভ্যান গগ তার বন্ধু ছিলেন কিন্তু হচ্ছে পল গগা। তো তাদের যেহেতু তারা পোস্ট ইমপ্রেশনিজম ধারার শিল্পী ছিলেন, তাদের চিন্তা ভাবনার মধ্যে কিছুটা মিল ছিল, এই ক্ষেত্রে মনের মিল থাকলে তো বন্ধুত্ব হয়, তাই হয়েছিল। কিন্তু পল গগা পল গগাকে ভিনসেন্ট ভ্যান গগ কিছু তার শিল্পকর্ম উপহার হিসেবে পাঠিয়েছিলেন এবং সেগুলোকে কিন্তু তিনি সিগনেচার করেননি। তার শিল্পকর্ম বিক্রি হবে না, বিক্রি হচ্ছে না, সেরকম ডিমান্ড নাই, এই জন্য তিনি তার শিল্পকর্ম গিফট করেছেন বিনা সিগনেচার ছাড়াই, এরকমও হয়েছে। এবং পল গগার সাথে পরবর্তীতে তাদের একটা বিষয় নিয়ে ঝামেলা হয় এবং পল গগাকে তিনি মেরে ফেলার জন্য ছুরি বের করলে মারামারি হয়ে গেল দুই বন্ধুর মধ্যে। তো এটা দেখে পল গগা ভয়ে পালিয়ে গেলেন, পরবর্তীতে তাদের সম্পর্কের ফাটল এখানে সৃষ্টি হয়। আবার এও প্রচলিত আছে যে ভিনসেন্ট ভ্যান গগ যে নারীকে পছন্দ করতেন, যে মেয়েকে পছন্দ করতেন, পল গগা নাকি তার সাথে পরবর্তী সময়ে পল গগার সাথে ওই মেয়ের সম্পর্ক হয়। এটা ভিনসেন্ট ভ্যান গগ মেনে নিতে না পারে পল গগাকে মারার জন্য উত্তেজিত হয়ে পড়ে, এর থেকে তাদের বন্ধুত্ব আহ শেষ হয়ে যায়। কিন্তু ভিনসেন্ট ভ্যান গগের একটা কান কাটা ছিল, তাদের ওর কানগুলো ছিল হচ্ছে খরগোশের কানের মতো কিছুটা, একটু কারোর কান একটু লম্বা লম্বা বড় বড় হয় না, সেরকমের তার কান ছিল। তো একদিন তার প্রেমিকা বললো যে তোমার কান খুব সুন্দর, কান খুব সুন্দর বলেছে ভিনসেন্ট ভ্যান গগের, এই কথাটা মনে আছে। তো কোনো এক সময় তিনি তার কান কেটে তার প্রেমিকাকে পত্রের মধ্যে পাঠিয়েছেন। তো এইরকমের কিছু পাগলামি, এরকম কিছু খেপাটে স্বভাবের ছিল তার মধ্যে, অথচ মানুষ হিসেবে তিনি ভালো ছিলেন। শেষ জীবনে তার নানা রকম চিন্তা, দুশ্চিন্তা তার জীবনে যখন চলে আসলো, তখন তিনি কি করলেন, হতাশায় তিনি শেষ পর্যন্ত সুইসাইড করলেন, তিনি আত্মহত্যা করলেন। তিনি তার নিজের কাছে থাকা রাইফেল দিয়ে শুট করে তিনি মারা গেলেন। তার মানে এই শিল্পীর 37 বছরের সমাপ্তি ঘটে, ছেলের জীবনের সমাপ্তি ঘটে আত্মহত্যায়। ঠিক আছে, শিল্পী তার জীবন নিয়ে খুবই বিরক্ত ছিলেন এবং তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করে মারা যান। আমরা পরবর্তী শিল্পীর জীবন নিয়ে আলোচনা করি। পরবর্তীতে যিনি শিল্পী, পাবলো রুইজ পিকাসো। পাবলো পিকাসো বা পাবলো রুইজি পিকাসো। এই পাবলো পিকাসো শিল্পী, ইনার জন্ম হয়েছিল স্পেনে।
স্পেনের মালাগা শহরে। মালাগা হচ্ছে একটি সমুদ্র তীরবর্তী শহর, বন্দর নগরী মালাগা। বন্দর নগরী মালাগায় তিনি জন্মগ্রহণ করেন পাবলো পিকাসো। তার জন্ম 1881 সালে। 1881 সালে তিনি মালাগায়, স্পেনের মালাগা শহরে জন্মগ্রহণ করেন। পাবলো পিকাসো, তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, কিন্তু ড্রয়িং এর তিনি শিক্ষক ছিলেন, শিল্প শিক্ষক ছিলেন। এবং তিনি, তার বাবার আরেকটি পরিচয় আছে, তিনি এক জাদুঘরের কিউরেটর ছিলেন। তো তার বাবার কাছ থেকে তিনি ছোটবেলা থেকে কিন্তু শিল্প শিক্ষা পেয়েছেন, যেমনটা পেয়েছিলেন রাফায়েল। তো বাবার কাছ থেকে, বাবা যেহেতু একজন শিল্পী, তো বাবার কাছ থেকে তার হাতে খড়ি, বাবা চাইতেন যে সন্তান যা শিখছে তার শিল্পের প্রতি যে ভালো লাগা, তো তিনি সেটাকে আরো গভীর করার জন্য পাবলো পিকাসোকে শিল্পের যত উপকরণ আছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এবং পাবলো পিকাসোকে তার স্টুডিওতে যা প্রয়োজন সবকিছু দিতেন, এবং পাবলো পিকাসোকে সবচেয়ে বেশি সময় স্টুডিওতে দেওয়ার জন্য তার বাবা সাপোর্ট করতেন। তো তার বাবা পরবর্তীতে তাকে নিয়ে যখন বার্সেলোনায় আসলেন, বার্সেলোনায় আসার পরে এখানে আরো সুবিধা হলো তাদের, যে বার্সেলোনা থেকে প্যারিসে যাতায়াতের সুবিধা, যাতায়াত সহজ সহজ হওয়ায় বার্সেলোনাতে তার চিত্রকর্মগুলো প্রদর্শন করার জন্য তিনি প্যারিসে পাঠাতে পারতেন। তো এই ধরনের, সেই সময়ে কিন্তু প্যারিস ছিল হচ্ছে শিল্পনগরী। ফ্রান্সে সেই সময় শিল্পের বিপ্লব চলছে, ফ্রান্স শিল্প বিপ্লব চলছে। ফরাসি বিপ্লবের পরপরই ফ্রান্সে শিল্প বিপ্লবের যে উন্মাদনা, সেই সময়ে ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম, এই যে ধারাগুলোর সৃষ্টি হলো ফ্রান্সে। এই ফরাসিতে এই ধারাগুলোর পরবর্তীতেই পাবলো পিকাসো কিন্তু আসছেন। তিনি তার যে ধারাটির জন্য বিশেষভাবে বিখ্যাত, সেটি হচ্ছে কিউবিজম। এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তিনি বার্সেলোনা থেকে, তার বাবা সুবিধা হলো প্যারিসে আসা যাওয়ার জন্য, সেই জন্য বার্সেলোনা আসার পর শিল্পের মধ্যে একটা গতি পেলেন, এবং পরবর্তীতে শিল্পী ফরাসি দেশে বা ফ্রান্সে স্থানান্তরিত হন। ফ্রান্সের প্যারিসে তিনি পরবর্তীতে স্থানান্তরিত হন যখন তার বয়স ছিল 21 বছর। এটা 1900 সালের দিকে। ঠিক আছে, অলরেডি তিনি শিল্পী হিসেবে নিজের জীবন শুরু করেছেন। পাবলো পাবলো অলরেডি তার নিজের জীবন শুরু করেছেন শিল্পী হিসেবে। তিনি 21 বছর বয়সে তিনি ফ্রান্সে আসেন। একুশ বছর বয়সে ফ্রান্সে আসলেন 1900 সালের দিকে, এবং তিনি ফ্রান্সে অবস্থান করেছেন 1 বছরের মতো। তারপর আবার তিনি ব্যাক করে স্পেনে যান। আহ 1 বছর পর আবার তিনি ব্যাক চলে আসেন ফ্রান্সে। 1901 থেকে 1904 এই সময়টা তিনি আবার ফ্রান্সে আসেন। ফ্রান্সে থেকে যান। স্থায়ীভাবে 1901 থেকে 1904 তিনি ফ্রান্সে স্থায়ীভাবে থেকে যান, স্থায়ীভাবে থাকা শুরু করেন। আর এই সময়টাকে তার জীবনের ব্লু পিরিয়ড। তার জীবনের সময়গুলোকে মোটামুটি 3 ভাগে আমরা ভাগ করি। সেটা হচ্ছে যে ব্লু পিরিয়ড, পিঙ্ক পিরিয়ড বা রোজ পিরিয়ড, আর একটা হচ্ছে কিউবিজম পিরিয়ড, যেহেতু তিনি কিউবিস্ট শিল্পী ছিলেন, বা কিউবিস্ট পিরিয়ড। তো এই ব্লু পিরিয়ড, ফ্রান্সে আসলেন 1900 সালের দিকে। 1 বছর পর ফ্রান্স থেকে ব্যাক করলেন, আবার সুইট করতে পারলেন না ফ্রান্সে, বা টিকে থাকতে পারছেন না, কি কারণে আবার তিনি ফ্রান্স থেকে ব্যাক চলে গেলেন। আবার ফ্রান্সে আসলেন ফিরে 1900 থেকে 1904 সালে। এই সময়টা তিনি ফ্রান্সে আবার স্থায়ীভাবে বসবাসের জন্য শুরু করলেন, ফ্রান্সে থাকা। তো এই সময়ে তিনি খুব অর্থ কষ্ট, যেটা হয়েছে পাবলো পিকাসো কিন্তু তার প্রাথমিক জীবনে
খুব বেশি সফল ছিলেন না, অনেক অর্থ কষ্ট, এবং তিনি সাধারণ যে মানুষ জীবনযাত্রা করছিলেন, নিম্ন শ্রেণীর যে মানুষদের সাথে, কর্মব্যস্ত শ্রমিক মানুষদের সাথে, তাদের সাথে তিনি আহ, থেকেছেন, সময় কাটিয়েছেন। এই সময়টা তার প্রায় অর্থকষ্টে যাওয়ার কারণে তিনি নিম্ন শ্রেণীর মানুষদের সাথে মেশার একটা সুযোগ পেয়েছেন। আর এই জন্য এই সময়ে তিনি যে ছবিগুলো এঁকেছেন ম্যাক্সিমাম তার কষ্ট, দুঃখ, দুর্দশার এই ধরনের ছবি। তো ঠিক আছে, এই জন্য এই সময়ে তিনি সবচেয়ে বেশি নীল রঙের প্রাধান্য দিয়ে ছবি এঁকেছেন, নীল রঙের। আর ছবিগুলোর বৈশিষ্ট্য ছিল এই সময় নীল রঙের প্রাধান্য। নীল রঙের প্রাধান্য ছিল বেশি। কোথাও কোথাও তিনি নীল কালার, যেটা প্রোশিয়ান ব্লু কালার, সেটা দিয়ে তিনি ছবি এঁকেছেন, এবং ছবির ব্যাকগ্রাউন্ড পুরো নীল হয়েছে। কখনো ছবির পুরো যে পর্ট্রেট বা পুরো বডি সেটা নীল করেছেন। এবং এই সময়ে তিনি কিউবিস্ট ধারার বা জ্যামিতিক যে ট্রায়াঙ্গেল আকৃতি বা কিউব আকৃতির যে ছবি, সেগুলো কিন্তু আঁকা শুরু করেননি। এই ব্লু পিরিয়ডে তার যে ছবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে, এই সময়ের বিখ্যাত ছবি হচ্ছে দ্য ওল্ড গিটারিস্ট। ওল্ড ভিউ, দ্য ওল্ড গিটারিস্ট। একজন দুঃখ ভারাক্রান্ত বৃদ্ধ বয়স্ক মানুষ গিটার বাজাচ্ছেন, মাথা হেও করে, পায়ের হাঁটুর সাথে তার মাথা ঠেকে যাচ্ছে। এই রকম একটা ছবি দেখে বোঝা যায় যে তিনি আসলেই খুব দুঃখে বা কষ্টের এই ধরনের একটা ফিল বা একটা অনুভূতি তিনি এই ছবির মধ্যে ফুটে তুলেছেন, দ্য ওল্ড গিটারিস্ট। এই সময়কার ছবিগুলো একটু ভালোভাবে লিখে দিই। নীল রঙের প্রাধান্য লিখেছেন কিনা জানি না, লিখে নেবেন যদি মনে হয়, নোট করতে চাইলে লিখে নেবেন। ব্লু পিরিয়ডের ছবিগুলো, এই সময়টা ব্লু পিরিয়ড ছবিগুলোর মধ্যে ডেথ অফ, তার ব্লু পিরিয়ডের সময়ে তার এক প্রিয় বন্ধু সে মারা যায়। The death of Casagemus. দ্য ডেথ অফ ক্যাসাগেমেস। ক্যাসাগেমেস ছিল তার প্রিয় বন্ধু। এই প্রিয় বন্ধু ক্যাসাগমাস, হ্যাঁ, এই প্রিয় বন্ধুর মৃত্যুতে তিনি অনেক শোকাহত হলেন। আসলে শিল্পীদের জীবনে যখনই মৃত্যু এসেছে তখন তারা দুঃখের ছবি এঁকেছেন। তারা ওই মৃত্যুর জন্য তারা যে ব্যথিত, সেই ব্যথা ও যন্ত্রণার বিষয়টা তাদের চিত্রকর্মে ফুটে উঠেছে। এটা আমরা লক্ষ্য করে থাকি। এর আগে বিগত শিল্পী রেমব্রান্ড, তার জীবনে ঘটেছিল। তো প্রিয় বন্ধুর মৃত্যুতে তিনি যে শোকাহত হয়েছিলেন, তাকে তার উপর ডিপেন্ড করে তিনি দ্য ডেথ অফ ক্যাসাগেমাস এই চিত্রটি রচনা করেন দ্য ব্লু পিরিয়ডে। আর ব্লু পিরিয়ডের একটা ছবি বললাম, দ্য ওল্ড গিটারিস্ট। ওল্ড গিটার, দ্য ওল্ড গিটারিস্ট, বিখ্যাত ছবিগুলো ব্লু পিরিয়ডের সময় বিখ্যাত ছবি যেগুলো সেগুলো। আর একটা ছবি আছে এই সময় তার, এটা হচ্ছে লা লাভিয়ে। ওল্ড গিটারিস্ট ছবিটা আপনারা দেখবেন এখানে, এটা তো বললাম। আচ্ছা, লাভিটাতে দেখবেন এক মা, লেফট সাইডে একজন মা তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে আছেন। শিশুটা প্রায় ঘুমন্ত অবস্থায় আছে। এবং রাইট সাইডে, ডান সাইডে দেখবেন যে একজন নগ্ন মেয়ে, একজন নগ্ন পুরুষ, দুজনই প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে আলিঙ্গন করছে। এবং দূরে বসে থাকা প্রেমিক প্রেমিকা, যে পার্কের একটা ভিউ বলা যেতে পারে যেটা, কিন্তু তিনি সেখানে যে
প্রেমিক এবং প্রেমিকা তাদেরকে নগ্ন অবস্থায় অঙ্কন করেছেন। প্রেমিকের হাত প্রায় এইভাবেই ইশারা করছে। এটা একদিক থেকে মনে হতে পারে যেমন যে পরকীয়া সমাজে সেই সময়ের মানুষ, সে সমাজে নিচু সমাজে যে পরকীয়ার প্রচলন ছিল, পরকীয়ার কারণে যে একজন মা কষ্ট পাচ্ছেন বা একটা প্রেমিক প্রেমিকা একদিক নগ্ন অবস্থায় রয়েছে, সেই জিনিসটাকে তার একজন মহিলা দূর থেকে অবলোকন করছেন। এই সমাজের যে বিভিন্ন আহ নৈতিক অধপতন, সমাজের বিভিন্ন সমস্যা, তার নিজের জীবনের দুঃখ কষ্ট, সব মিলিয়ে নিচের লেভেলের মানুষের যে জীবনের সমস্যাগুলো হয়, যে বিষয় আশয়গুলো থাকে, সেগুলোকে তিনি তার ব্লু পিরিয়ডে তুলে ধরেছেন। মানে এখানে কোনো রকমের সেই রকম ভালো মুহূর্তের বা তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত যেগুলো ছিল, সেই সময়কার কোনো ছবি তার ব্লু পিরিয়ডে নেই। আর এই সময়ে শিল্পীর সবচেয়ে বেশি দুঃখ দুর্দশা গেছে। তার মোটামুটি এই সময়ের বিখ্যাত চিত্রগুলো হচ্ছে দ্য ডেথ অফ ক্যাসেগমাস, দ্য ওল্ড গিটারিস, লাভিয়ে। ঠিক আছে, তো শিল্পী পাবলো পিকাসোর জীবন বৈচিত্র্যময়। তিনি এমন কোনো মাধ্যম, এমন কোনো এক্সপেরিমেন্ট বাদ দেননি তার ছবিতে। তিনি যেটাকে অদ্ভুত মনে হয়েছে, গতানুগতিক ধারা থেকে ভিন্ন। আজকে যদি তিনি অ্যানালিটিক্যাল কাজ করছেন, কালকে সিনথেটিক কাজ করছেন, পরশুদিন তিনি আরো কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করছেন। মানে তার প্রত্যেকটা কাজের মধ্যে নিত্য নতুন চিন্তা ভাবনা। আর এটা তিনি বলতেন এভাবে যে, আমি কোনো কিছু ভেবে করি না, আমি যখন করতে বসি, পেন্টিং করতে বসি, অলরেডি আমার দ্বারা সেই পেন্টিং গুলো সৃষ্টি হয়ে যায়। তার মানে তিনি এক্সপেরিমেন্টাল ড্রয়িং আমরা যেটা করি, কোনো কিছু না ভেবে শিশু মন বা শিশু সুলভ ভাবে তার মনের ভিতরের যে অনুভূতি, চিন্তা ভাবনা, ছবি আঁকতে আঁকতে সেটা হয়ে যায়। এবং তিনি তার জীবদ্দশায় প্রচুর ছবি এঁকেছেন। কিন্তু তার প্রায় 71 বছরের কর্মজীবনে তিনি প্রায় 26,075টির মতো চিত্রকর্ম জাস্ট পেন্টিং করেছেন। তিনি একাধারে ভাস্কর ছিলেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন, মঞ্চ নকশাকারী ছিলেন। এগুলো তার হচ্ছে এগুলো তার আলাদা প্রতিভা। তিনি একাধারে কবি ছিলেন, আর কি কি ছিলেন, তিনি ছিলেন নাট্যকার, তিনি ছিলেন ভাস্কর। ঠিক আছে, শিল্পী পাবলো পিকাসো পরবর্তী পিরিয়ড, পিঙ্ক বা রোজ পিরিয়ড, পিঙ্ক পিরিয়ড বা রোজ পিরিয়ড। এই সময় তিনি প্রণয়ে বা প্রেমে পড়ে যান, বিয়ে করেন। এই সময়টা তার জীবনে আর্থিক সচ্ছলতা এনে দিয়েছিল এবং তিনি মোটামুটি সুনামধন্য শিল্পী, প্যারিসে তখন সবাই চেনে। তো এই সময়টা তার জীবনের একটা ভালো মুহূর্ত বা ভালো সময় কেটেছিল বলেই তিনি এই পিরিয়ডে বেশিরভাগ কাজ হচ্ছে গোলাপি কালারের, গোলাপি বা পিঙ্ক কালার, গোলাপি রঙের। এই সময় তার কাজের মধ্যে ওই আগের সেই নীল রঙের ব্যবহার কমে গিয়ে পিঙ্ক কালারের ব্যবহার বা গোলাপি রঙের প্রভাব কাজগুলো করে। ঠিক আছে, পিঙ্ক কালারের কাজগুলো তিনি এই সময় বেশি করেছিলেন। এই কাজগুলোর মধ্যে একটি হচ্ছে শিল্পকর্মটা বলি। এ বয় উইথ এ পাইপ, এ বয় উইথ এ পাইপ, এটা ছিল তার পিঙ্ক পিরিয়ডের একটি অন্যতম কাজ। এই সময় তিনি
তার কাজের মধ্যে পিঙ্ক কালার এবং অন্যান্য কালারগুলোর ব্যবহারের দিকে আস্তে 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 ব্লু কালার থেকে সরে গিয়ে নিজেকে অন্যান্য কালার, পিঙ্ক কালার, যখন মানুষের মন ভালো থাকে তখন অলরেডি মনে হয় যে একটু রঙিন কাজ করি, আজকে কাজটা একটু ভিন্ন ধরনের করব, এই দিকে তিনি আস্তে আস্তে প্রভাবিত হচ্ছেন এবং এই দিকে আগাচ্ছেন ধীরে ধীরে। পিঙ্ক পিরিয়ড তার এই সময়কার একটি বিখ্যাত কাজ, এ বয় উইথ এ পাইপ, মনে রাখবেন। এবং পিঙ্ক পিরিয়ডের পরে তার জীবনে এই পিঙ্ক পিরিয়ডটা মোটামুটি 1904 থেকে বা 5 থেকে 1904 থেকে 6, 1906, 1904 থেকে 6 সাল পিঙ্ক পিরিয়ডটা ছিল। আপনাদের কমেন্টগুলো একটু চেক করে। পিঙ্ক পিরিয়ড বা রোজ পিরিয়ড, এ বয় উইথ এ পাইপ। গম খেতে কাক, হ্যাঁ গম খেতে কাক এটা ভ্যান গগের একটি শিল্পকর্ম। শামিমা পারভিন, আপনি অনেক কমেন্ট করেছেন, আপনি ক্লাসে অ্যাক্টিভ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি। সরি। পিঙ্ক পিরিয়ডের পরে তার যে পিরিয়ডটা শুরু হয় তার জীবনে, মোটামুটি তার প্রথম ছবিটা, এই পিরিয়ডের প্রথম ছবি ছিল 1907 সালে। থার্ড পিরিয়ড হচ্ছে কিউবিক পিরিয়ড। কিউবিক পিরিয়ড, কিউবিক পিরিয়ড, ঠিক আছে। এই কিউবিজম থেকে কিউবিক পিরিয়ড, তিনি তখন কিউবিজমের দিকে কিউবিজমের দিকে ঝুঁকে গেছেন অলরেডি। তখন কিউবিজম শুরু হচ্ছিল। কিউবিজম মোটামুটি, কিউবিজমের ধারণাটা এসেছিল হচ্ছে, কিউবিজমটাকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে কিউবিজম, কিউবিজম, কিউবিজমের 3টা টাইমিং ধরা যায়। একটা হচ্ছে সেজান, সেজান পিরিয়ড, 2 নাম্বার হচ্ছে অ্যানালিটিক্যাল, কাল 3 নাম্বার হচ্ছে সিনথেটিক্যাল, সিনথেটিক্যাল, সিনথেটিক বা সিনথেটিক্যাল, ঠিক আছে, বা সিনথেটিক। সিনথেটিক পিরিয়ড বা সিনথেটিক্যাল পিরিয়ড, এই কিউবিজমের 3 পিরিয়ড। এই সেজানের ছবিগুলো দেখে পাবলো পিকাসো অনুপ্রাণিত হয়েছিলেন, তিনি কিউবিক ধারায় চলে যান আস্তে আস্তে, ঠিক আছে। কিউবিক ধারার প্রধান শিল্পী 3 জন ছিলেন, জোস ব্রাক এবং হচ্ছে পাবলো পিকাসো, তাদের মধ্যে একজন, আরেকজন পল সেজান। মাথিসও কিছু কাজ তিনি, কিন্তু মাথিস, হেনরি মাথিস, তিনিও কিছু কাজ কিউবিক ধারায় কাজ করেছেন। তো অ্যানালিটিক্যাল, সিনথেটিক্যাল, এই অ্যানালিটিক্যাল এবং সিনথেটিক্যাল এই দুটো সময়ে কিউবিক পিরিয়ডে সবচেয়ে বেশি কাজ প্রভাবিত হয়েছেন এবং কাজ করেছেন, চিন্তা ভাবনা করেছেন পাবলো পিকাসো, ঠিক আছে, এটা লিখে নেন। আর পাবলো পিকাসোর প্রথম কিউবিক আঁকার ছবি হচ্ছে লেস, প্রথম চিত্রকর্ম। প্রথম চিত্রকর্ম যদি বলি, এভিগননের তরুণীরা, অথবা এটার ফরাসি নাম লেস ডে, লেস ডিমেসেলস ডি অ্যাভিগনন, একটু দেখবেন বানানগুলো একটু হেরফের থাকতে পারে। এটা করেছেন 1907 সালে থেকে, অ্যাভিগননের তরুণীরা।
তরুণীরা, বাংলায় অ্যাভিগননের তরুণীরা বা লেস ডেমোসেলস দি অ্যাভিগনন। তো এই ছবিটা তিনি এঁকেছেন। এখানে টোটাল 5টা ফিগার আছে, 5টি ফিগার, টোটাল 5টি ফিগার রয়েছে এই ছবিতে। এই 5টি ফিগার হচ্ছে 5জন নগ্ন তরুণী বা অপ্সরা। তারা নিজেদেরকে বিভিন্ন ভঙ্গিমায় তারা উপস্থাপন করছেন। শিল্পী সেখানে বিভিন্ন ভূমিকায় সেই তরুণীদেরকে উপস্থাপিত করেছেন। তারা আসলে নিজেদেরকে অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছেন, কিন্তু তাদের চেহারার মধ্যে বিমর্ষতা, চেহারার মধ্যে দুঃখ, চেহারার মধ্যে জীবন নিয়ে তাদের যে তিক্ততা, সেই জিনিসগুলো শিল্পীর এই ছবিতে ফুটে উঠেছে। এই পিরিয়ডে, কিউবিক পিরিয়ডের ছবিগুলো দেখবেন শিল্পীর মডার্ন আর্টের বিখ্যাত বিখ্যাত ছবি, বাট ছবিগুলো আপনাদের মনে মোটেও পছন্দ হবে না যে এটা কোনো আর্টওয়ার্ক হতে পারে নাকি। আবার এখানে সেই রেনেসাঁ ধাঁচের রিয়েলিস্টিক কোনো ছবি নাই। এখানে টোটালটাই জিওমেট্রিক প্যাটার্ন, কিউবিক প্যাটার্ন এবং অদ্ভুত সব ক্যারেক্টার, অদ্ভুত রকমের সব রকম হাসি, চোখ, মুখ, নাক দেখে মনে হয় যে কোন একটা মুখোশের মতো করে। আর এইটা তিনি অনুপ্রাণিত হয়েছেন তৎকালীন লিখেছেন, বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকি, এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। আমরা একটু লিখে নেন। 5জন ফিগার ছিল লেস ডেমোসেলস দি অ্যাভিগননের তরুণীরা বাংলায় বলা যেতে পারে। এই চিত্রকর্মটা 1907 সালের দিকে করেছেন, আর প্রথম কিউবিক চিত্রকর্ম। এই চিত্রকর্ম নিয়েই প্রথম তার আলোচনা হয়েছিল। হেনরি মাতিস বলেছিল ছবিটা ছোট ছোট কিউব দিয়ে করা। এই যে কিউব শব্দটা আসলো, এই কিউব শব্দ থেকেই কিউবিজমের উৎপত্তি। হেনরি মাতিস এক সমালোচনা অনুষ্ঠানে এই কথাটা বলেছেন। কিউবিক পিরিয়ড, এই কিউবিক পিরিয়ডে তার আঁকা চিত্রকর্মগুলো প্রথমে আমি তাহলে লে ডেমোসেলস এটা তার একটা শিল্পকর্ম। থ্রি মিউজিশিয়ান, থ্রি মিউজিশিয়ান, গুয়ের্নিকা। Guernica, three musician, Les Demoiselles d'Avignon, The Weeping Woman. ঠিক আছে, এই মোটামুটি 4টা ছবি বিখ্যাত, আরো অনেক ছবি এঁকেছেন তিনি। তবে এই ছবিগুলো আলোচনা সব থেকে বেশি হয় লে ডেমোসেলস দি অ্যাভিগনন, প্রথম কিউবিক ছবি। এবং থ্রি মিউজিশিয়ান, এখানে দেখবেন পুরো জ্যামিতিক প্যাটার্নের, এই ছবিটা পুরো জ্যামিতিক, হ্যাঁ, জ্যামিতিক প্যাটার্নের 3জন ফিগার অনুমান করতে পারবেন, 3জন ফিগার, কিন্তু ফিগারগুলো সবগুলো জ্যামিতিক প্যাটার্নের, প্রায় কিউব আকৃতির কিছু আছে, কিছু দেখবেন যে রেক্ট্যাঙ্গেল, কিছু ট্রায়াঙ্গেল, কিছু স্কোয়ার, এইরকম করে তিনি থ্রি মিউজিশিয়ান, তারা 3জন, কেউ পিয়ানো বাজাচ্ছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন, এরকম ভাবে এঁকেছেন। এবং এক একটার এক এক রকম কালার, একটা রেড ট্রায়াঙ্গেল যদি রেড দিচ্ছেন, একটা রেড ট্রায়াঙ্গেল পিঙ্ক দিচ্ছেন, একটাতে ব্লু দিচ্ছেন, এইভাবে তিনি কাজটা করেছেন। আর গুয়ের্নিকা হচ্ছে তার একটি বিদ্রোহী বা যুদ্ধ বিদ্রোহী। আপনাদেরকে একটু ডিটেলসে বলতে গেলে সময় লাগতেছে বেশি। আবার গুয়ের্নিকা 1937-এ আঁকা, এটা হচ্ছে স্পেন গৃহযুদ্ধের ছবি। এখানে যখন ইতালি এবং জার্মান, না ইতালি না, জার্মান এবং হচ্ছে ইংল্যান্ড, এরা উভয়ই একসাথে স্পেনের গৃহযুদ্ধে যখন বোমা ফেলে সেখানে হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের যে বিভৎসতা, এই হত্যাযজ্ঞের যে নারকীয় ঘটনাগুলো, এইগুলোই তিনি গুয়ের্নিকায় জ্যামিতিক প্যাটার্নে
ফুটে তুলেছেন। এখানে ঘোড়া দেখবেন, এখানে ষাঁড় দেখবেন, এখানে মানুষের আত্মচিৎকারের ছবি দেখবেন, পুরোটাই হচ্ছে কিউবিক স্টাইলে। ঠিক আছে, গুয়ের্নিকা। আর লাস্টটা কি ছিল? উইপিং ওমেন। উইপিং উইপিং ওমেনে দেখবেন নারী নারী একজন নারীর মতো করে একটা জিওমেট্রিক কাজ করা আছে, পিঙ্ক কালার এবং ম্যাক্সিমাম ব্লু কালারের কাজ, সেটাকে হা করে চিৎকার করে আছে। দেখবেন যে ছবিটা দেখে মনে হচ্ছে দুই পাশ থেকে দুইটা ফিগার এঁকেছেন তিনি। একটা যদি এদিক থেকে নাক মুখ চোখ দিয়েছেন, আরেকটা দেখা যাবে এদিক থেকে সামনে থেকে আবার এরকম করেছেন। তো এই রকমের একটা ফিগার, আবার এদিকে এইভাবে চুল আছে তার, আবার এখানে কিছু অদ্ভুত রকমের দাঁত আছে। এই যে ফিগারটা তিনি করেছেন উইপিং ওমেন, এটা তার কোথা থেকে অনুপ্রাণিত হয়েছেন জানেন? এই ধরনের ফিগার গুলো আঁকানোর সময় তিনি সেই সময়ে কিউবিজম যখন শুরু হচ্ছে, কিউবিজমটা মূলত হচ্ছে আফ্রিকান যে ভাস্কর্যগুলো, লোকাল ভাস্কর্য বলতে আফ্রিকার যে ফোক স্কাল্পচার যেটাকে বলি আমরা। আমাদের বাংলাদেশে কিছু মুখোশের ফোক স্কাল্পচার মুখোশ কিছু আছে, যেটা আমরা পহেলা বৈশাখে দেখবেন, বড় বড় চোখ, মোচ, হ্যাঁ, মাথায় একটা মুকুট। এই যে ফোক স্কাল্পচার গুলো, তো আফ্রিকান ফোক স্কাল্পচার গুলো সেই সময়ে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল কিউবিক, এবং পরবর্তীতে কিউবিজমে, তার আগে হচ্ছে আপনার ফবিজমে, তার আগে পোস্ট ইমপ্রেশনিজমে। মূলত সেই সময় শিল্পীরা আদিম মুখোশ লিখতে গেলে আরো সহজে লেখা যাবে, মিশিয়ে দিলাম এগুলো। তারা অনুপ্রাণিত হন আফ্রিকান আদিম মুখোশ শিল্প। মানুষ দিক বিদিক ছুটছে, শিল্পের আদান প্রদান হচ্ছে। এই সময়ে দেখবেন যে বিশ্বযুদ্ধ পরবর্তীতে জাপান থেকে যখন জাপানে বোমা ফেলা হলো, জাপান সারা বিশ্বের মধ্যে পরিচিত হওয়া শুরু করেছিল আগে থেকে, কিন্তু এই হিরোশিমা নাগাসাকির বোমা বিস্ফোরণের পর জাপান আরো সারা বিশ্বে নতুন ভাবে পরিচিত হয়েছে। জাপানি উডকাট প্রিন্ট মেকিং, জাপানি উডকাট প্রিন্ট, যেটা উডকাট, লিনোকাট প্রিন্ট মেকিং মোটামুটি জাপানিরা সবচেয়ে বেশি ভালো করেছে। তাদের উডকাট প্রিন্ট থেকে তারা অনুপ্রাণিত হয়েছে। আদিম আফ্রিকার মুখোশ ভাস্কর্য যেগুলো, সেগুলো থেকে অনুপ্রাণিত হয়েছে। এই বিষয়গুলোর আদান প্রদান হচ্ছে, শিল্পের জাস্ট কোলাবোরেশন হচ্ছে। শিল্প এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এই জায়গার শিল্পে আরেক জায়গার শিল্পের যে বৈশিষ্ট্য সেগুলোকে ধারণ করছে। এইভাবে শিল্পের সংমিশ্রণের ফলে এই পাবলো পিকাসোর কিউবিক পিরিয়ডের ছবিগুলো সবচেয়ে বেশি, তিনি এই জিনিসগুলো থেকে অনুপ্রাণিত হয়েছেন। এবং জাপানি উডকাট থেকে ভিনসেন্ট ভ্যান গগও সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন, এটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে আফ্রিকান আদিম মুখোশ শিল্প, যেটা আমরা উইপিং ওমেনে সবচেয়ে বেশি ভালোভাবে বুঝতে পারি, যে এই জায়গার পুরো ফেসটাই একটা মুখোশের আদল মনে হয়, যেটা আফ্রিকান মুখোশ শিল্পগুলো থেকে তিনি পরবর্তীতে অনুপ্রাণিত হয়ে এই কিউবিক ধারার কাজগুলো করেছেন। এবং ম্যাক্সিমাম কাজ ছিল তার কিউবিজমের জ্যামিতিক প্যাটার্ন ছিল। ঠিক আছে, জ্যামিতিক প্যাটার্ন ছিলেন। তার একটি বিখ্যাত ভাস্কর্যের নাম না বললেই নয়। বিখ্যাত ভাস্কর্য দা হেড অফ বুল, দ্য হেড অফ বুল। এটা করেছিলেন তিনি কিভাবে জানেন? দ্য হেড অফ বুল মানে হচ্ছে ষাঁড়ের মাথা। এই ষাঁড়ের মাথাটা তিনি এইরকম ভাবে করেছিলেন।
দেখেন তো ষাঁড়ের মাথার মতোই মনে হচ্ছে, কিন্তু এটা ছিল একটা সাইকেলের সিট, সাইকেল সিট। আর এটা হলো সাইকেলের হ্যান্ডেল, যেটা ধরে আমরা সাইকেল চালাই। তো এই সাইকেলের হ্যান্ডেল এখান থেকে খুলে নিয়ে এসে সাইকেলের হেডের সরি সাইকেলের সিটের যে অংশটা, এখানে তিনি সেটাকে ওয়েল্ডিং করে সংযুক্ত করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এটা হলো দ্য হেড অফ বুল। কি অদ্ভুত! এখন এই যে ভাস্কর্য তৈরির ক্ষেত্রে মেটাল মেটাল আসলো, ব্রোঞ্জ চলে গেছে, আপনার মার্বেল পাথর চলে গেছে, পরবর্তীতে আসলো মেটালের ব্যবহার। এইভাবে যে ভাস্কর্য তৈরি করা যায়, ফেলে দেওয়া ফেলে দেওয়া অংশগুলো থেকে যে ভাস্কর্য তৈরি করা যায়, আপনাদের দেখবেন বিভিন্ন মেকানিক্যাল যে দোকানগুলো আছে সেখান থেকে যে মেটালের অংশগুলো নিয়ে ভাস্কর্য তৈরি করা যায়। তো এই বিষয়গুলো, সৃষ্টিশীল চিন্তা ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি দ্য হেড অফ বুল এই ধরনের একটি ভাস্কর্য তৈরি করেছিলেন। ওকে, অনন্য প্রতিভার অধিকারী শিল্পী পাবলো পিকাসো তার শেষ জীবনে সারাদিনে 8 ঘন্টা পরিশ্রম করতেন। প্রায় দিনে 3 থেকে 4টি যদি ছবি আঁকতে পারতেন তাহলে তিনি মনে করতেন যে কাজ হয়েছে। তার একটা উক্তি আছে, কাজ আর কাজ। তো তিনি কাজ ছাড়া ভালোবাসতেন না এবং তার জীবনে তিনি যতগুলো ছবি এঁকেছেন সেটাকে যদি তার জীবনের প্রত্যেকটা দিন নিয়ে ভাগ করে দেওয়া যায়, তার যে কর্মজীবন যেটুকু সময় তিনি কাজ করেছেন, তো প্রত্যেক দিন গড়ে প্রায় 1টি করে ছবি আঁকতেন। এত বেশি কাজ করেছেন এবং তিনি তার জীবনে, এবং তিনি এটা নিয়ে অন্যান্য শিল্পীদের ঈর্ষার কারণ ছিলেন এবং নিজের সেফটি সিকিউরিটির জন্য তিনি তার বাড়ির আশেপাশে প্রচুর কুকুরের পাহারা দিয়ে রাখতেন এবং তার বাসা প্রায় 3 থেকে 4টা বা 5টা বাসা, তো এটা 4 থেকে 5টা বলা আছে এক জায়গায়, তো 4 থেকে 5টা তার বড় বড় প্রাসাদ সমূহ বাড়ি ছিল। তো কিউবিক পিরিয়ডে শিল্পীর খ্যাতি সব থেকে বেশি এবং তার জীবনের পুরো সময়টাকে 3টা পিরিয়ডে ভাগ করে তার সমস্ত শিল্পকর্মগুলোকে বর্ণনা করা হয়। পাবলো পিকাসো অ্যানালিটিক্যাল পিরিয়ডে, কিউবিজমের অ্যানালিটিক্যাল পিরিয়ডে যখন কাজ করেছিলেন তখন তিনি অ্যানালাইসিস ধরনের যে কাজগুলো জাস্ট 2D ডাইমেনশনে, যখন তিনি সিনথেটিকে কাজ করলেন তখন তিনি ক্যানভাসের উপরে রঙের উঁচু নিচু স্তর, ইচ্ছাকৃতভাবে ক্যানভাসের উপরে ছেঁড়া কাগজের মন্ড লাগিয়ে দিয়ে একটা 3D ভাইব সৃষ্টি করতেন। কাঠ টুকরো, ছেঁড়া ন্যাকড়া, ছেঁড়া পেপারের টুকরো সংযুক্ত করে করে কাজ করতেন। এটাকে বলা হয় সিনথেটিক পিরিয়ড কিউবিজমের। এই কাজগুলো তিনি করেছেন। সুতরাং পাবলো পিকাসোর জীবন বৈচিত্র্যময়। তিনি তার জীবনে প্রচুর কাজ করেছেন, প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন, নিত্য নতুন কাজ করেছেন। ধারাবাহিকতার যে ধারাগুলো ছিল সেই সময়ে আপনার ঐতিহাসিক ছবি বা ধর্মীয় ছবি এসবের মধ্যে না গিয়ে তিনি তার শিল্পকর্মকে তিনি যেভাবে শিল্পীর অনুভূতি প্রকাশ করা যায় সেভাবে তিনি তার নিজের অনুভূতি প্রকাশ করেছেন। সুতরাং শিল্পী জগতের অনন্য 2 শিল্পী নিয়ে আজকে আলোচনা করলাম, ভিনসেন্ট ভ্যান গঘ এবং পাবলো পিকাসো। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কমেন্ট গুলো একটু দেখি, এখান থেকে আজকে ক্লাস শেষ করব। বিখ্যাত ভাস্কর্য দ্য হেড অফ বুল, ভালো লেগেছে। আপনি অনেক বিস্তারিত ভাবে পড়ান, চেষ্টা করি একটু বিস্তারিত ভাবে বলার জন্য। আর গল্পের সাথে বললে আরো বেশি ভালো লাগে, কিন্তু সময় স্বল্পতা আর লং টাইম ক্লাস হইলে আবার একঘেয়েমিতা লাগে, এটা স্বাভাবিক। এর জন্য দুঃখিত যাদের কাছে ক্লাসটা একটু দীর্ঘ মনে হচ্ছে। একটু মেইন টপিক গুলো আপনারা একটু ধরে ধরে ভিডিওটা সেভাবে দেখবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। তিনি 91 বছর বেঁচে ছিলেন, এটা তো বলতে ভুলে গেছি। ক্লাস লম্বা হয়ে যাচ্ছে। তার মৃত্যু হয়েছিল হচ্ছে আমাদের স্বাধীনতার 2 বছর পরে, কারণ 1973-এ তিনি মারা যান। 1973 সালে তিনি মৃত্যুবরণ করেন। তবে জন্ম মৃত্যুটা ফ্যাক্ট নয়, তার কর্ম, তার শিল্পের বৈশিষ্ট্য, তার কাজের ধরন শৈলী, তার বিখ্যাত শিল্পকর্মগুলো,
এগুলো মনে রাখার চেষ্টা করবেন সব থেকে বেশি। আর এগুলো আপনারা নিজেদের মতো করে সার্চ করে দেখতে পারেন নেটে, এবং আমি যা পড়াচ্ছি এখানে কিছু ইনফরমেশন আপনাদের সহযোগিতা করবে অবশ্যই। এবং তার জীবনের মেইন তিনটে পিরিয়ড, কি কি পিরিয়ড ছিল, ব্লু পিরিয়ড, পিঙ্ক পিরিয়ড বা রোজ পিরিয়ড, একটা হচ্ছে কিউবিক পিরিয়ড। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, এবং আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।